আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের কেমিস্ট্রি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ? ২৪-২৫ সেশন। তো কোন ফেনলটার অম্লীয় ক্ষমতা সবচেয়ে বেশি? তোমরা জানো যে ইলেকট্রন পুশ যত বেশি হবে, অ্যাসিডিটি তত কমবে। অ্যাসিডিটি তত কমে যায় এবং ইলেকট্রন পুল যত বেশি বা ইলেকট্রন টেনে টেনে নিবে যত বেশি, অ্যাসিডিটি তত বাড়বে। অ্যাসিডিটি তত বাড়বে। তো এখানে দেখো যে এই যে ১ম যেই যৌগটা দেওয়া আছে ফেনল, এটাতে ইলেকট্রন কেউ পুশ করতেছে না, কেউ পুল করতেছে না। পরেরটাতে দেখো যে এখানে মিথাইল গ্রুপ আছে। তো মিথাইল গ্রুপ কি করে? সে দাতা গ্রুপ, ইলেকট্রন দিতে পারে সে। হ্যাঁ? ইন্ডাকটিভ ইফেক্ট এর মাধ্যমে সে ইলেকট্রন ডোনেট করতে পারে। এজন্য সে ইলেকট্রন পুশ করতে পারে। তো ইলেকট্রন পুশ করলে অ্যাসিডিটি এমনিই কমে যাচ্ছে। তো সেটা ১ম এই বাদ। এখানে NO2 দেখো এখানে নাইট্রো গ্রুপ যুক্ত আছে এবং এখানে ক্লোরিন গ্রুপ যুক্ত আছে। তো সি অথবা ডি যেকোনো একটা উত্তর হবে। এই ২ টার মধ্যে ২ টাই ইলেকট্রন টেনে নেয়। বুঝছো? ক্লোরিন যদিও অর্ধপ্যারা নির্দেশক, বাট সে আসলে ইন্ডাকটিভ ইফেক্ট এর মাধ্যমে বেনজেন রিং থেকে ইলেকট্রন উইথড্র করে নেয়, টেনে নেয়। আর নাইট্রো গ্রুপ সে মেটা নির্দেশক, সেও ইলেকট্রন টেনে নেয়। তো যেইটা বেশি ভালোভাবে টেনে নিবে, যেটা ইলেকট্রন বেশি পুল করবে, নিজের দিকে টেনে নিবে, সে অ্যাসিডিটি তার বেশি হবে। কোনটা বেশি ভালোভাবে টানবে সেটা এখন জানার বিষয়। তো তোমরা মনে রাখবা যে নাইট্রো গ্রুপ সে আসলে এই ক্লোরিন থেকেও বেশি ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা দেখায়। কারণ এখানে আসলে রেজোন্যান্স হয়। হ্যাঁ? রেজোন্যান্স হয়। এই যে নাইট্রো গ্রুপ দেখতেছো এখানে আসলে রেজোন্যান্স হয়ে এরকম হয়। এই অক্সিজেন ইলেকট্রন টান দেয়। টান দিলে এখানে আসলে O- তৈরি হয় এবং এই যে এটা এখানে বন্ধন তৈরি করে। তো এভাবে রেজোন্যান্স তৈরি হয়। তো রেজোন্যান্সের কারণে ইলেকট্রন টেনে নেয় বেশি কে? নাইট্রো গ্রুপ। এইজন্য বেশি ইলেকট্রন পুল করে নাইট্রো গ্রুপ। এইজন্য এই সি হচ্ছে এখানে অ্যান্সার। তো অর্ডারটা যদি লিখতে চাও এখানে সি সবথেকে বেশি অ্যাসিডিক, তারপরে ডি অ্যাসিডিক, তারপরে হচ্ছে এ, তারপরে সবার লাস্টে বি। এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার এই আ এই যে অপশন গুলো আছে সেগুলোর জন্য। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। এই যে একটা যৌগ দেখতেছো, এই যৌগটার IUPAC নাম কি? IUPAC নামকরণের ক্ষেত্রে ডাবল বন্ড গ্রেটার দ্যান ট্রিপল বন্ড অর্ডারের ক্ষেত্রে যদি একটা যৌগের মধ্যে ডাবল বন্ড থাকে আবার ট্রিপল বন্ডও থাকে তাহলে ডাবল বন্ড আগে কাউন্ট করবা, তারপরে হচ্ছে ট্রিপল বন্ড। বুঝতে পারছো? তাহলে এটা যেদিক থেকে গেলে ডাবল বন্ড আগে সেদিক থেকে কাউন্ট করবা। তো এই ১ নম্বর কার্বন এটা হচ্ছে ডাবল বন্ড, এটা আগে পাইছি। দেখো এই কার্বনের সাথে ডাবল বন্ড যুক্ত আছে। তাই না? তাহলে এটা হচ্ছে ১ নম্বর কার্বন, এটা হচ্ছে ২ নম্বর, এটা হচ্ছে ৩ নম্বর, এটা ৪ নম্বর কার্বন। বুঝতে পারছো? তাহলে ১ নাম্বার কার্বনে ডাবল বন্ড যুক্ত আছে, ২ নাম্বার কার্বনেও ডাবল বন্ড আছে। আর ৪ টা কার্বন এইজন্য তুমি হচ্ছে লিখবা বিউট। ৪ টা কার্বন এর জন্য বিউট লিখছো। এখানে একটা টান দিবা। তো বিউট 1 ইন। তো বিউট 1 ইন লিখছো। এখন মানে এই ট্রিপল বন্ড কয় নাম্বার কার্বনে ১ম এ পাইছো? এই যে ৩ নাম্বার কার্বনে। হ্যাঁ? ৩ নাম্বার কার্বনের ট্রিপল বন্ড এজন্য 3 আইন। দেখো বুঝতে পারছো কিনা? এখন তুমি যদি বিউট 1 আইন আগে দিতা সেটা ভুল হইতো। কারণ যে অর্ডার কার্যকরী মূলকের যে অর্ডার সেটার ক্ষেত্রে আগে আসে কে? অ্যালকিন আগে আসে। হ্যাঁ? তো সেই অর্ডারটা তোমরা দেখে নিও। আর আমার একটা ভিডিও আছে IUPAC নামকরণের। সেই ভিডিওটা দেখলেও মোটামুটি ধারণা পাওয়া যাবা। আশা করি বুঝতে পারছো যে বিউট 1 ইন 3 আইন এটার উত্তর। তাহলে বিউট 1 ইন 3 আইন অপশন বি এখানে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। মানে এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে কি? নাইট্রাইল। এটা হচ্ছে নাইট্রাইল এবং এটা হচ্ছে যদি NC লিখো, CN কে উল্টায় NC লিখো তাহলে হয়ে যাবে হচ্ছে আইসো, আইসোনাইট্রাইল। বুঝতে পারছো? যদি তুমি হচ্ছে নাইট্রাইলের CN কে উল্টায় যদি NC লিখো তাহলে আইসোনাইট্রাইল হয়ে যায় এবং আর এখানে দেখো CNS হচ্ছে আইসো, CNS হচ্ছে থায়োসায়ানেট, থায়োসায়ানেট। আর NCS এটা হচ্ছে NCS, হ্যাঁ? NCS এটা হচ্ছে আইসোথায়োসায়ানেট। মনে রাখো এইগুলা ইম্পোর্টেন্ট বিষয়। এরপরে তাহলে এখানে উত্তর কোনটা? আইসোনাইট্রাইল হচ্ছে NC। এই প্রশ্নটা দেখো, কোন জৈব যৌগটি সোডিয়াম অ্যামাইডের সাথে বিক্রিয়া দেয়? তো সোডিয়াম অ্যামাইডের সাথে বিক্রিয়া কোনটা দিবে? মূলত অ্যালকাইন সমূহ দিবে। মূলত অ্যালকাইন সমূহ সোডিয়াম অ্যামাইডের সাথে বিক্রিয়া দিবে। কিন্তু সেটা অবশ্যই টার্মিনাল অ্যালকাইন হইতে হবে। যেমন এখানে এই যে CH3 সি ট্রিপল বন্ড CH, এটা যখন সোডিয়াম অ্যামাইডের সাথে বিক্রিয়া দেয় তখন আসলে
একটা সিস্টেম ফলো করে। এখানে যেই সোডিয়াম অ্যামাইড থেকে এই NH2 এবং এই নাইট্রোজেনের কি আছে? এই নাইট্রোজেনের আচ্ছা আমি ওইখানেই দেখাই তাহলে সুবিধা হবে। এইখানে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের যে লোন পেয়ার, এই লোন পেয়ার দিয়ে সে এই হাইড্রোজেনকে ধরবে। হ্যাঁ? এই হাইড্রোজেনকে ধরবে। ধরলে তারপরে এই যে এখানে যে বন্ধন আছে, এই বন্ধনের ইলেকট্রন কার্বন নিজের দিকে নিয়ে নিবে। নিয়ে নিলে এখানে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে CH3 C ট্রিপল বন্ড C মাইনাস, হ্যাঁ? C মাইনাস এরকম একটা আর এখানে অ্যামোনিয়া বের হয়ে যাবে। যখন এই যে এই NH2 অংশটুকু যখন এই একটা হাইড্রোজেনকে নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে এরকম একটা অংশ তৈরি হবে এবং সাথে এখানে সোডিয়াম যেটা ছিল দ্রবণে, সোডিয়ামটাও এরকম সোডিয়াম যেটা ছিল সেই সোডিয়াম এখানে এভাবে Na+ হিসেবে থাকবে। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে এখানে টার্মিনাল অ্যালকিনের সাথে সোডিয়াম অ্যামাইড বিক্রিয়া করে থাকে। এখানে আরেকটা অ্যালকাইন আছে। দেখছো? অপশন বি তে সেটা কিন্তু টার্মিনাল না। টার্মিনাল অ্যালকিন না হয় এখানে আসলে স্টেরিক বাধা থাকে অনেক বেশি। যার কারণে এই বেসটা যে এতটুকু অ্যামিন অংশটুকু গিয়ে এই অ্যালকিনকে অ্যাটাক করতে পারবে না এই অপশন বি এর ক্ষেত্রে। হ্যাঁ, এইজন্য অপশন ডি এখানে উত্তর। যেহেতু টার্মিনাল অ্যালকিন, বুঝছো? দেখো এই কার্বনটা এই যে এখানে যে ট্রিপল বন্ড ফর্ম করছে এটা হচ্ছে একদম এই যে সাইডের কার্বন যেটা একদম পার্শ্ববর্তী কার্বনের সাথে যখন ট্রিপল বন্ড থাকবে তখন সোডিয়াম অ্যামাইড ওটার সাথে বিক্রিয়া করতে পারবে। আশা করি বুঝতে পারছো। এইজন্য অপশন ডি হচ্ছে এখানে উত্তর। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক না? প্রথম যেটা আছে জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এটা একটা জিনিস দেখো, এই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্য সঠিক না এটা হচ্ছে সাস্টেও এরকম প্রশ্ন ছিল। দেখবা সাস্টে 24-25 সেশনের প্রশ্ন সলভ আমি দিছি। দেখো আগের ২ দিন আগে আপলোড করা হইছে। সেখানে দেখবা যে এইরকমই একটা প্রশ্ন। ৪ টা অপশন যে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক না। হ্যাঁ? তো স্যাররা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখে করার সময় যে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হচ্ছে। কিছু প্রশ্ন দেখবা যে মিল চলে আসে। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক না? জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে। না, জ্যামিতিক কাঠামো পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ? রিটেনশন হয়ে যায়। এটা হচ্ছে এখানে রিটেনশন হয়। যেটা তোমরা হচ্ছে আমার একটা SN1, SN2 নিয়ে একটা ভিডিও আছে। সেটা দেখলে তোমরা বুঝতে পারবা। কিভাবে হয় দেখো আমি সংক্ষেপে দেখাই। SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে এটা তোমরা জানো। তো এক ধাপে ঘটে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে CH3 মানে হচ্ছে মিথাইল ব্রোমাইড এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নাও যেটা আসলে 1 ডিগ্রি। তো এইটাকে তুমি যদি এটা আসলে এরকম একটা অ্যালকাইল হ্যালাইড নাও, তো সেটাকে তুমি হচ্ছে নিউক্লিওফাইল দিয়ে বিক্রিয়া দাও। হ্যাঁ? তো এই নিউক্লিওফাইল কি করবে? নিউক্লিওফাইল এর পেছন দিক দিয়ে আসবে। পেছন দিক দিয়ে আসতে পারবে কারণ হচ্ছে স্টেরিক বাধা এখানে নাই বেশি। এখানে বড় গ্রুপ নাই। শুধু হাইড্রোজেন আছে, তাই না? ৩ টা হাইড্রোজেন আছে, বড় গ্রুপ নাই। এজন্য পেছন দিক দিয়ে আসবে এবং এক ধাপে বিক্রিয়াটা হয়ে যাবে। কিভাবে হবে? OH মাইনাস এটা আসলে এইভাবে দেখাই। এই যে OH, এই OH টা এই পেছন দিক দিয়ে যুক্ত হবে কার্বনের সাথে এবং এখানে যে হাইড্রোজেন ২ টা এরকমই থাকবে। ৩ টা হাইড্রোজেন এরকম থাকবে এবং এই দিক দিয়ে ব্রোমিন বের হয়ে যাচ্ছে। দেখতেছো? এখান থেকে ব্রোমিন বের হয়ে যাচ্ছে। তো এরপর এটা হচ্ছে ট্রানজিশন স্টেট আরকি, হ্যাঁ? অন্তর্বর্তীকালীন অবস্থা। তারপরে গিয়ে এখানে আসলে প্রোডাক্ট তৈরি হবে এবং এই যে OS টা বের হয়ে যাবে। তো প্রোডাক্টটা আসলে এরকম হয়, এইরকম। হ্যাঁ? প্রোডাক্টটা এরকম হয় এইদিকে OH এসে যুক্ত হয়। দেখতে পারতেছো যে এইখানে যে রিটেনশন হয়ে গেছে। হাইড্রোজেন ছিল হচ্ছে এই পাশে, জ্যামিতিক কাঠামো ছিল এই পাশে এরকম। কিন্তু হাইড্রোজেন গুলা এই পাশে চলে আসছে। হ্যাঁ? জ্যামিতিক কাঠামো চেঞ্জ হয়ে যায়। তো এখানে জ্যামিতিক কাঠামো চেঞ্জ হয় না যে কথাটা লিখছে, এটা ভুল লিখছে। জ্যামিতিক কাঠামো দেখো চেঞ্জ হয়ে গেছে। ছিল এরকম। হ্যাঁ? আমি যদি এটা অন্য কালি দিয়ে একটু দেখাই। এখানে আসলে ছিল এরকম। এটা ছিল হচ্ছে ব্রোমিন এখানে ছিল, এখানে কার্বন, হাইড্রোজেন গুলা এভাবে ছিল। কিন্তু দেখো এখানে আসলে উৎপন্ন হইছে এই জিনিসটা। তো হাইড্রোজেন গুলো অন্যদিকে চলে গেছে এটাকে বলা হয় রিটেনশন, হ্যাঁ? তো এটা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে জ্যামিতিক কাঠামো পরিবর্তন হয়ে যাওয়াকে রিটেনশন বলে। রিটেনশন অফ কনফিগারেশন বলে। ওকে। তো SN2 বিক্রিয়া এটা হয়। আর বিক্রিয়া দেখো এটা তো দেখো বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয় SN2 এটা সঠিক এবং বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম অনুসরণ করে অবশ্যই এটা সঠিক। যেহেতু SN2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বাইমলিকুলার মানে দ্বি-আণবিক বিক্রিয়া। আর SN2 বিক্রিয়া এক ধাপেই ঘটে যায়, হ্যাঁ? এবং দেখো শক্তিশালী নিউক্লিওফাইলের প্রভাবে সম্পন্ন হয়। অবশ্যই এই যে OH টা এটা শক্তিশালী হইতে হবে এটা একটা শর্ত SN2 বিক্রিয়ার। শক্তিশালী না হইলে এখানে এসে যে ব্রোমিনকে সরাইতে অনেক শক্তি লাগবে। ব্রোমিন এমনি, এমনি সরে যাবে না। সে বলবে যে, "ভাই আমি তো আছি। তুমি আসতেছো কেন?" এরকম আরকি। ঠিক আছে? আচ্ছা। এটা আশা করি বুঝতে পারছো যে অপশন এ কেন দেয়। তো এই প্রশ্নটাও সাস্টেও আসছে, জিএসটি তেও আসছে এরকম প্রশ্ন। কোন যৌগটায় হ্যালোফর্ম বিক্রিয়া দেয় বা দেয় না। ঠিক আছে? অনেক ইম্পোর্টেন্ট। তো হ্যালোফর্ম বিক্রিয়া দেয় CH3CO গ্রুপ যাদের মধ্যে আছে তারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। এটা মনে রাখো, হ্যাঁ? এটা একটু ভালোমতো মনে রাইখো। আমি এতটুকুকে একটু সরাই দেই। এটা এখানে রাখি যে CH3CO গ্রুপ যদি থাকে তাহলে বুঝে নিও যে এটা আসলে কি দিবে? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো CH3COCl আছে এখানে। তো এটা আসলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা? এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কারণ এর সাথে ক্লোরিন যুক্ত আছে। ক্লোরিন একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে দেখে এটা আসলে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আর এই যে নাইট্রোজেন
এখানে নাইট্রোজেন যুক্ত আছে। নাইট্রোজেন থাকার কারণে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেটা রেজোনেন্স ফরমেশন করে। যার কারণে এই যৌগের ইলেকট্রোফিলিসিটি কমে যায় এবং এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তো মনে রাখো। এবং এইখানে এই যে ইথানোয়িক অ্যাসিড দিছে, ইথানোয়িক অ্যাসিডের সাথে CH3CO গ্রুপের সাথে দেখো আমি তোমাকে একটু লিখে দেখাই। CH3COH এই যে অক্সিজেন এখানে আসলে অক্সিজেন লোন পেয়ার দিয়ে কি করবে? রেজোনেন্স ফরমেশন করবে। হ্যাঁ? আমি উপরেরটা দেখাচ্ছি না, এটাও সেম আরকি। দেখো O- এবং এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে রেজোনেন্স ফরমেশন হচ্ছে। রেজোনেন্স হওয়ার কারণে এই পুরো যৌগের মানে ইলেকট্রোফিলিসিটি এখানে কমে যায় কার্বনিল অংশের। যার কারণে কি হয়? হ্যালোফর্ম বিক্রিয়া এটা দিতে পারে না। অনুরূপভাবে CONNH2 যেটা ওইটাও একই, ইথানামাইড যেটা ওইটাও একই। এর উপরেরটা COCl সেখানে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। যার কারণে সেটাও হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে না। কিন্তু এইটা ইলেকট্রন এটা কি করবে? CH3COCH3 এইটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। আশা করি বুঝতে পারছো। তো এটা আসলে এভাবে হবে CH3COCH3 দুই পাশ থেকে ইলেকট্রন দিবে এখানে। দুই পাশ থেকে ইলেকট্রন CO গ্রুপকে ইলেকট্রন দিবে। দেওয়ার ফলে CO গ্রুপের ইলেকট্রন ইলেকট্রন রিচ হবে। CO গ্রুপটা ইলেকট্রন রিচ হবে। যার কারণে সেখানে সেটা হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য বেশি উদগ্রীব থাকবে। অর্থাৎ COCH3 CH3COCH3 অর্থাৎ প্রোপানন এখানে হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে। বুঝতে পারছো? আশা করি এটা পারবা। পরের প্রশ্ন দেখো। এটা হচ্ছে কোন যৌগে ২ টা কার্বন কার্বন আছে? তো এটাও আসলে একটা কমন প্রশ্ন। তুমি দেখো জিএসটি তে এরকম একটা প্রশ্ন আসছে। হ্যাঁ? জিএসটি ২৪ সেশনে এরকম একটা প্রশ্ন আসছে যে কোন যৌগে ২ টা কাইরাল কার্বন আছে? 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো প্রোপানোয়িক অ্যাসিড ১, ২, ৩ এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। CH3 CH এখানে হাইড্রোক্সি। এখানে এভাবে। তাহলে এটা হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো এইটাতে ২ টা কাইরাল কার্বন হওয়ার প্রশ্নই আসে না। দেখো এটা একটা কাইরাল কার্বন। একটা কাইরাল কার্বন এখানে আছে। ২ টা কাইরাল কার্বন নাই। পরের প্রশ্ন দেখো বিউটেন 2,3 ডাইঅল। তো ১, ২, ৩, ৪ এখানে ২ নাম্বার ধরলাম, এটা ৩ নাম্বার ধরলাম। 2,3 ডাইঅল মানে ২ টা অ্যালকোহল গ্রুপ বসায় দিলাম OH এবং এখানে CH3 এখানে CH CH3 হ্যাঁ? যৌগটা লেখা হয়ে গেছে। এখন দেখো এইটাও কাইরাল কার্বন, এইটাও কাইরাল কার্বন। তাহলে এই যৌগে ২ টা কাইরাল কার্বন আছে। ২ টা কাইরাল কার্বন আছে। তো এইটাই উত্তর এখানে। হ্যাঁ? বিউটেন 2,3 ডাইঅল। বাকিগুলা দেখবা বাকিগুলাতে ২ টা কাইরাল কার্বন নাই। তুমি এটাতে ২ টা কাইরাল কার্বন পেয়ে গেছো। এটা আসলে একটা অ্যালকাইল হ্যালাইড। এখানে দেখতেছো হ্যালোজেন আছে। অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না। আমরা জানি যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিলে অ্যালকোহল উৎপন্ন হবে না। তো এখানে আসলে অ্যালকিন উৎপন্ন হয়েছে। রাইট। এরপরে বিক্রিয়াটি কোন নিয়ম অনুসরণ করে? অবশ্যই সাইজেফ নিয়ম। সাইজেফ নিয়ম ফলো করবে কেন? কারণ দেখো এখানে যে যৌগটা দেয়া আছে CH3 CH Cl এবং এখানে CH2 CH3 তো এটা আসলে এটা আলফা কার্বন এখানে, হ্যাঁ? এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন। কেন? আলফা কার্বন কেন? কারণ ক্লোরিন যেই গ্রুপের সাথে যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন আর তার পাশের তুমি যদি HX অপসারণ করো, HX অপসারণ হয় এখানে, হ্যাঁ? HCl এখানে অপসারণ হবে। অপসারণ হওয়ার পরে ডাবল বন্ড ২ জায়গায় ফর্ম করতে পারে। আমি একটা বিষয় তোমাকে একটু বুঝাই। দেখো এখানে তো ক্লোরিন ছিল। তো এখানে ডাবল ক্লোরিন চলে চলে গেলে এখানে ডাবল বন্ড ফর্ম করতে পারে। আরেকটা যৌগ হইতে পারে যে ১, ২, ৩, ৪ এই মাঝখানে ডাবল বন্ড ফর্ম করতে পারে। হুম? আমি যদি একটু সাদা কালি দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ডাবল বন্ড ফর্ম করতে পারে, এখানে ডাবল বন্ড ফর্ম করতে পারে। তো দেখো কোন জায়গায় ডাবল বন্ড ফরমেশনটা আসলে হইলে বেশি শাখা থাকবে। তুমি যদি এইখানে ডাবল বন্ড ফর্ম করো তাহলে তার ২ পাশে ২ টা এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। শাখায় বেশি কার্বন থাকতেছে। আর এইখানে যদি তুমি ডাবল বন্ড ফর্ম করো তাহলে তার পাশে মাত্র একটা কার্বন থাকতেছে। এই পাশে অবশ্য কার্বন আছে কিন্তু ওই পাশে কার্বন কম। তো এই যে শাখায় একটা কার্বন এই পাশে মাত্র। এইজন্য এইটা হচ্ছে প্রধান উৎপাদ হবে না। এটা হচ্ছে 20% হইলে এইটা 80% হবে। 80% হবে। তো এখানে যে এই যে 80% প্রোডাক্ট এটা, হ্যাঁ? 80% মেইন প্রোডাক্ট। তো এইটা হয় আসলে সাইজেফ নিয়ম অনুসারে। সাইজেফ বলছেন যে ডাবল বন্ডের উভয় পাশে যদি বেশি সংখ্যক আ শাখা থাকে ওইটা আসলে মেইন প্রোডাক্ট হবে। ঠিক আছে? সাইজেফ নিয়ম অনুসারে হয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাই। কোন জোড়া আইসোটোন? আইসোটোন এই টোন লাস্টে দন্ত্য ন। তো এইটা আসলে যে নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান হইতে হবে। তো দেখো এখানে নিউটন সংখ্যা সমান কোনটার? 12-6 এটা হচ্ছে ৬ আর 13-৬ কত? ৭ তাহলে এটা নিউটন সংখ্যা সমান না। 24-৬ কত হয়? সরি 14-৬ উত্তর হচ্ছে ৮ 16-৮ ৮ তাহলে এইটা উত্তর। বুঝতে পারছো? তুমি এখানে দেখো AZ of X নিউটন সংখ্যা কিভাবে বের করবা? নিউটন সংখ্যা হচ্ছে A মাইনাস Z হ্যাঁ? নিউটন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা আইসোটন হবে। প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ হবে। হ্যাঁ? আর ভর সংখ্যা সমান হইলে আইসোবার হবে। এই A হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং A হচ্ছে পারমাণবিক ভর, Z হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এখানে আসলে B কিভাবে উত্তর হইছে। এটা দেখো ২৫০ ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ৫ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলার ঘনমাত্রা কত? মোলার ঘনমাত্রার সূত্র হচ্ছে S = ১০০০ W/mv তাহলে ১০০০ ইনটু W হচ্ছে এখানে ৫ গ্রাম দেওয়া আছে দ্রবের ভর ডিভাইডেড বাই M। M হচ্ছে আণবিক ভর অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ৪০ হ্যাঁ? সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ৪০? সোডিয়াম হচ্ছে সোডিয়াম ২৩ মিনিট
সোডিয়াম 23 প্লাস অক্সিজেন হচ্ছে 16 প্লাস 1। এটা তুমি যোগ করলে দেখবা 40 আসতেছে। তো 40 গুণ ভি হচ্ছে দ্রবণের আয়তন 250। এখানে মিলিলিটারে বসাবা। এখানে যে ভিটা, এই ভিটা হচ্ছে মিলিলিটারে। তো এটা ক্যালকুলেট করো। কিভাবে ক্যালকুলেট করবা? 250 1000 এর মধ্যে 4 বার যায়। আর এই 4 দিয়ে 40 কে কাটো 10। তো এই এখানে আসতেছে কত? 5/10, 5/10 আসতেছে। এটা হচ্ছে হাফ, অর্থাৎ 0.5। তো 0.5 হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে? তো এইভাবে তুমি করতে পারো। এটা তুমি এইভাবে করতে পারো। S সমান, সমান N/V, N সমান, সমান হচ্ছে W/M, আর V এভাবে করলে V টা এখানে লিটারে বসাবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। বোর পরমাণু মডেল অনুযায়ী পঞ্চম শক্তি স্তরের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটা? কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান, সমান nh/2 পাই। nh/2 পাই। তাহলে NH, N হচ্ছে এখানে 5, কারণ পঞ্চম শক্তি স্তর বলছে। H/2 পাই। তাহলে 5h/2 পাই। দেখো কোথায় আছে 5h/2 পাই? এটা আসলে এই যে ৫ কে তুমি যদি ২ দিয়ে কাটো তাহলে 2.5, তাহলে দেখো 2.5 h ডিভাইড বাই পাই আসতেছে। হ্যাঁ? অর্থাৎ এইটা উত্তর হচ্ছে ডি। তো দেখো এখানে 5h বাই পাই কিন্তু নাই, 2.5h বাই পাই আছে। তো কাটাকাটি করে পরের লাইনে গেলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। পরের প্রশ্নে চলে যাই। এখানে বলছে কোনটা লুইস অ্যাসিড না? BF3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, বেরিলিয়াম ক্লোরাইড, সবগুলাই এখানে আসলে লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড? লুইস অ্যাসিড কারা? যারা আসলে ইলেকট্রন জোড় কি করতে পারে? গ্রহণ করতে পারে। ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, তারা আসলে লুইস অ্যাসিড। তুমি দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেই ইলেকট্রন জোড় গ্রহণ করে, BF3 সেই ইলেকট্রন জোড় গ্রহণ করে। এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড সেই ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। পরের প্রশ্নে চলে যাই। এটা দেখো, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? তো হাইড্রোজেন, এখানে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এইখানে দেখো যে তুমি যত বাম থেকে ডান দিকে যাবা তত কি বাড়বে? যত বাম থেকে ডান দিকে যাবা আয়নীকরণ শক্তির মান তত কি হবে? বাড়বে। কেন বাড়বে? কারণ তুমি যখন যত বাম থেকে ডান দিকে যাবা তত হচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়বে। হ্যাঁ? তত পারমাণবিক সংখ্যা বাড়বে। পারমাণবিক সংখ্যা বাড়লে আকর্ষণ বাড়বে। কেন্দ্র থেকে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে। আয়নীকরণ শক্তি মানে কি জানো? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে এরকম একটা আ পরমাণু আছে তোমার কাছে। পরমাণুর বাইরে শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনকে বের করে তুমি অসীমে নিয়ে যাবা। অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগে ওইটাকে আয়নীকরণ শক্তি বলে। এখন এই একটা বাইরের ইলেকট্রন বেশি আকর্ষিত হবে যখন তোমার কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে অনেক বেশি। কেন্দ্রে ধনাত্মক চার্জ যখন অনেক বেশি থাকবে, তখন আসলে বাইরের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি থাকবে এবং এই আকারটা ক্রমান্বয়ে ছোট হবে। যত বাম থেকে ডান দিকে যাবা তত আকার ছোট হবে, তত আকার ছোট হবে। এজন্য বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকার ছোট হয়। আকার ছোট হইলে আয়নীকরণ শক্তিও বাড়ে, কারণ আকার যত ছোট হবে তত ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে। তখন ইলেকট্রন টেনে বের করে নিয়ে আসা কঠিন হবে। হ্যাঁ? শক্তি বেশি লাগবে। তো এইজন্য আসলে এখানে সবথেকে বেশি আয়নীকরণ শক্তি যত ডান দিকে তার আয়নীকরণ শক্তি তত বেশি। কিন্তু এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের একটা কি আছে? নাইট্রোজেন এবং অক্সিজেনের একটা আ এক্সেপশনাল কেস আছে। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যখন করবা 1 স্কয়ার 2 স্কয়ার 2p3, এবং অক্সিজেন যখন করবা 1 স্কয়ার 2 স্কয়ার 2p কত? 4। তো দেখো এই 2p3 যে লিখছো এখানে 2p3 হচ্ছে স্টেবল, বেশি স্টেবল। কারণ p6 থাকে ইন জেনারেল কত? p6 থাকে। পি অরবিটালে ৬ টা ইলেকট্রন থাকে। তো ৬ টা ইলেকট্রনের অর্ধেক করলে কি হয়? p3। তো অর্ধেক এবং সম্পূর্ণ এই ২ টাতে স্থায়িত্ব বেশি। এই ২ টা কাঠামোর স্থায়িত্ব বেশি। এইজন্য p6 এবং p3 বেশি স্টেবল হয় p4 থেকে। তো p3 যেহেতু এটা আসলে বেশি স্টেবল হবে, এখানে বাইরের ইলেকট্রন টেনে বের করা কঠিন হবে। এখান থেকে তুমি যখন বাইরের একটা ইলেকট্রন টেনে বের করতে চাইবা, তখন সেটার অনেক বেশি শক্তি লাগবে। কারণ p3 স্টেট সহজে চেঞ্জ হইতে চায় না। চেঞ্জ হইতে বা সহজে ভাঙতে চায় না। এইজন্য নাইট্রোজেনের বেশি হবে। তো এখানে যে কাঠামোটা হবে, কাঠামোটা আমি এখানে লিখে দেই। মানে এখানে যে ক্রমটা হবে সেটা আমি একটু লিখে দেই। দেখো, ১ম এ সবথেকে বেশি এখানে আ ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি। এখানে আয়নীকরণ শক্তি সবথেকে বেশি নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, হ্যাঁ? তারপরে এই বাম পাশে আর কি আছে? দেখো বাম পাশে আর কি আছে সেগুলা বসায় দাও। তারপরে বোরন, তারপরে হচ্ছে বেরিলিয়াম। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো ইন জেনারেল আরেকটা সহজে একটু দেখাই দেই। এটা একটু বড় একটা মৌল, এটা একটা ছোট একটা মৌল। এটারও বাইরে ইলেকট্রন আছে, এটারও বাইরে ইলেকট্রন আছে। এখানে প্লাস চার্জ মাঝখানে, এইখানে মাঝখানে প্লাস চার্জ। এখানে দেখো যে এই যে দূরত্ব, এখানে প্লাস চার্জ থেকে এখানে যে ইলেকট্রনের দূরত্ব এটা কম। হ্যাঁ? এইজন্য তুমি এই ইলেকট্রনকে বের করবা সেটা কঠিন হবে। কারণ তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। এইখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ এবং এইখানে ইলেকট্রন, দূরত্ব অনেক বেশি না? দূরত্ব অনেক বেশি। যার কারণে ইলেকট্রন বের করা সহজ। তো আকার যত বড় হবে, আয়নীকরণ শক্তি তত কম হবে। তো আশা করি বুঝতে পারছো, এবং বাম থেকে ডান দিকে গেলে যে আকার ছোট হয়, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবং এখানে উত্তর হবে হচ্ছে এইটা, এই যে
এইটা হবে হচ্ছে উত্তর। নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে বোরন, তারপরে বেরিলিয়াম। নাইট্রোজেন, অক্সিজেন এখানে যে এক্সেপশনাল কেস আছে সেটাও তোমাকে বুঝতে হবে। পরের প্রশ্নে চলে যাই। এত মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা পিপিএম সমান সমান হচ্ছে এসএম ইনটু ১০০০। এই সূত্র দিয়ে তুমি সংক্ষেপে করে ফেলতে পারতেছো পিপিএম। তো পিপিএম এর এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.01 ইনটু মোলার আ আচ্ছা ইনটু হচ্ছে মোলার মাস কত দেওয়া আছে? সোডিয়াম ক্লোরাইডের কত মোলার মাস? সোডিয়াম হচ্ছে ২৩, সোডিয়াম ২৩ এবং ক্লোরিন হচ্ছে ৩৫.৫। তাহলে ৫ আর ৩ ৮, ৩ আর ২ ৫, ৫৮.৫। তো লেখো ৫৮.৫ ইনটু ১০০০। তো এখানে দেখো এই ১০০০ তুমি যখন 0.01 0.01 মানে কি? 0.01 মানে ১/১০০ এটা হচ্ছে 0.01। তো এটার সাথে তুমি যদি ১০০০ গুণ দাও, একটু ভেঙে আমি দেখাই যেন তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এটা হচ্ছে ১০ আসবে এখানে কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে এখানে ১০। এই ১০ লিখলাম ইনটু ৫৮.৫। তো ১০ কে ৫৮.৫ দিয়ে গুণ দিলে হয়ে যাবে 585 মানে ৫৮৫ পিপিএম। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। একটা দ্রবণের POH 3 হলে H2O প্লাস H3O প্লাস হবে মনে হয়। H3O প্লাস এর মোলার ঘনমাত্রা কত? তো এখানে তোমার পিএইচ যেহেতু H3O প্লাস তাহলে মোলার পিএইচ বের করা লাগবে। এখানে POH যেহেতু দেওয়া আছে হচ্ছে ৩ তাহলে পিএইচ হবে ১৪ মাইনাস ৩, ১৪ মাইনাস POH কত আসবে? ১১, ১১ আসবে। তাহলে যে মোলার ঘনমাত্রা হবে H3O প্লাস এর মোলার ঘনমাত্রা সেটা হবে হচ্ছে 1 × 10⁻11 ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে এইটা উত্তর হবে। কোন যৌগে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? এখানে দেখো, এখানে পানিতেও হাইড্রোজেন বন্ডিং আছে, HF এটাতেও হাইড্রোজেন বন্ডিং আছে, অ্যামোনিয়াতেও হাইড্রোজেন বন্ডিং আছে। কিন্তু শক্তিশালী কোনটা? শক্তিশালী হচ্ছে EN ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে তোমাকে জাজ করতে হবে। হ্যাঁ? ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন সবথেকে বেশি। হ্যাঁ? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি। তারপরে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। কিভাবে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো এখানে লিথিয়ামের হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, 2, 2.5, এটা হচ্ছে 3, 3.5, এটা হচ্ছে 4.0। এগুলো হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি EN, হ্যাঁ? ইলেকট্রোনেগেটিভিটি দেখো যে ধীরে বাড়তেছে বাম থেকে ডান দিকে গেলে। তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে। তো সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এজন্য ফ্লোরিন সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে। আশা করি বুঝতে পারছো। ল্যাপটপের চার্জ শেষ দিকে দেখি কয় পার্সেন্ট আছে। ল্যাপটপের চার্জ আছে 10% মাত্র। এর পরের প্রশ্ন দেখো কোন অণুর এখানে কি দিছি উত্তর? এই HF এটা হচ্ছে উত্তর। ঠিক আছে? HF। কারণ এটা আসলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। এখানে আছে, ফ্লোরিন আছে। কোন অণুর বন্ধন কোণের মান সবচেয়ে কম? এটা হচ্ছে sp3, এটা হচ্ছে ১০৯.৫ ডিগ্রি এবং এই পানি হচ্ছে sp3 হইলেও এটার বন্ধন কোণ কমে যায় ১০৪.৫ ডিগ্রি হয় এবং এই যে অ্যামোনিয়া NH4+ না? এটা অ্যামোনিয়াম NH4+ sp3 ১০৯ সামথিং হয়। ১০৯.৫ এর মতোই হয় আনুমানিক। তো ১০৯ দশমিক সামথিং হয় আরকি। আর BCl3 হচ্ছে sp2 সংকরিত BCl3 এবং এটা ১২০ ডিগ্রি কোণ হয়। তো এখানে সবচেয়ে কম কোনটা? পানি, হ্যাঁ? এখানে সবচেয়ে কম হচ্ছে পানি অর্থাৎ এস এস ১০৪.৫ ডিগ্রি এই যে পানি সেটা হচ্ছে সবথেকে কম বন্ধন কোণ। পরেরটা চলে যাও কোন যৌগের গঠন চতুস্তলকীয় না? এখানে দেখো CCl4 হচ্ছে চতুস্তলকীয় গঠনের। এই মিথেনের মতো, হ্যাঁ? এটা হচ্ছে sp3 এটা চতুস্তলকীয়, এটাও sp3 এটা চতুস্তলকীয় এবং এটাও হচ্ছে সংকরণ sp3 এটাও চতুস্তলকীয়। কিন্তু এইটার সংকরণ sp3 না। এটা হচ্ছে এইভাবে এরকম এটার স্ট্রাকচার দেখতে SF4 এবং এখানে তোমার লোন পেয়ার থাকে ১ জোড়া। ঠিক আছে? তাহলে এটার যে স্টেরিক নাম্বার সেটা হচ্ছে নাম্বার অফ লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ৪ টা আছে। তাহলে এটার সংকরণ কি আসতেছে? sp3d আসতেছে। sp3d এবং এটারে ত্রিকোণাকার পিরামিডীয় আরকি বলতে পারো। ত্রিকোণাকার পিরামিডের মতো হয় sp3d, PCl5 এর মতো বলা যায়। তাহলে SF4 হচ্ছে এখানে চতুস্তলকীয় হবে না। বাকি ৩ টা চতুস্তলকীয় হবে। আর BH4- কিভাবে চতুস্তলকীয় হয় সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে মাথার মধ্যে যে ভাই BH4- সেটা কেমনে হইল? এটা আসলে sp3 সংকরিত বুঝতে পারতেছো স্টেরিক নাম্বার ৪ টা যদি হার থাকে তাহলে এখানে ৪ আসবে এটার মান এবং ৪ আসলে সেটা sp3 হবে। এবং sp3 এবং চতুস্তলকীয় গঠন। হ্যাঁ, মিথেনের মতো। আশা করি বুঝতে পারছো। এটা একটু দেখো গ্যাসীয় অবস্থায় কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় Kp ও Kc এর মান সমান হবে? তো তোমরা একটা সূত্র জানো যে Kp সমান সমান Kc RT টু দি পাওয়ার ডেল n এটা জানো। তো Kp সমান সমান Kc RT টু দি পাওয়ার ডেল n তো ডেল n এর মান যদি 0 হয়ে যায়, সাপোজ ডেল n এর মান যদি 0 হয়ে যায় তাহলেই কিন্তু Kp আর Kc কি হয়ে যায়? সমান হয়ে যায়। তো Kp আর Kc সমান হওয়ার জন্য ডেল n এর ভ্যালু 0 হইতে হবে। ডেল n কি? ডেল n কি আসলে? ডেল n হচ্ছে রিঅ্যাকট্যান্ট এর আ উৎপাদের মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। হ্যাঁ, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ১ম বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে ২, ১ আর ১ ২ আর এখানে হচ্ছে ১। ২ - ১ ১ হয়। তাহলে এটা উত্তর হবে না। এখানে উৎপাদের মোল সংখ্যা ২, এখানে ২ আর ১ ৩। তাহলে ২ - ৩ -১ আসতেছে। এটা উত্তর হবে না। আর এখানে দেখো উৎপাদের মোল সংখ্যা হচ্ছে ২। এখানে মোট
4 এটা ১ মোল নাইট্রোজেন, ৩ মোল হাইড্রোজেন। তাহলে মোট 4। তাহলে এটা উত্তর হচ্ছে না। কিন্তু এখানে দেখো এই পাশে ২ মোল, এখানে ১ আর ১ ২ মোল। ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে এখানে উত্তর। কারণ তুমি এখানে del n যদি এটার ক্ষেত্রে বের করো 2 - 2 = 0 আসতেছে। মানে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। এজন্য উত্তর হচ্ছে ডি। যখন ও এই যে del n এর ভ্যালু যখন 0 আসবে, তখনই তুমি কেপি আর কেসি সমান দেখতে পারবা। পরের প্রশ্নে চলো। এটাতে বলছে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ এটিএম চাপে ৪ লিটার অক্সিজেন গ্যাসকে 0.8 লিটার এই সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে? তো ৪ লিটার অক্সিজেন গ্যাসকে 0.8 লিটার অক্সিজেন এই সংকুচিত করতে কত চাপ প্রয়োগ করতে হবে? তুমি জানো যে P1 V1 সমান P2 V2 এই সূত্র জানো। তাহলে তোমাকে বলছে যে কত চাপ লাস্টে প্রয়োগ করতে হবে? মানে P2 বের করবা। P2 বের করলে P1 V1 বাই V2। তাহলে P1 কত এখানে? P1 হচ্ছে প্রথমে দেখো ১ অ্যাটমসফিয়ার চাপ। আর V1 দেওয়া আছে প্রথমে ৪ লিটার। আর নিচে হচ্ছে 0.8 লিটার V2 যেটা লাস্ট। তাহলে ৪ ভাগ 0.8 কত হবে? তোমাকে এটা একটু ভেঙে লিখি দেখো। 4 ডিভাইড বাই 0.8 মানে 4, 8/10 তাহলে 4 ইনটু 10/8 দেখো কত আসে? ৪ × ৪০ ডিভাইডেড বাই 8 কত আসতেছে? ৪ × ৩২ ৫ ঠিক আছে? এখানে 5 অ্যাটমসফিয়ার হচ্ছে উত্তর। পরের প্রশ্নে চলে যাই। নাইট্রোজেনকে আদর্শ গ্যাস ধরলে কত গ্রাম নাইট্রোজেনের জন্য PV = এই যে 0.02 RT সমীকরণটি প্রযোজ্য হবে? তোমরা জানো PV = nRT, হ্যাঁ? nRT। তো n সমান কি? W/m। তো W/m এখানে আসলে কত দেওয়া আছে? 0.02 দেওয়া আছে, হ্যাঁ? W/m 0.02 দেওয়া আছে এবং W/m তুমি এখান থেকে W বের করবা। দেখো কত গ্রাম নাইট্রোজেনের জন্য W বের করবা। 0.02 একটু মুছে দেই। 0.02 ইনটু m তাহলে 0.02 ইনটু m কত? m এর মান হচ্ছে নাইট্রোজেন 14 দুগুণে 28, হ্যাঁ? তো এটা তুমি ক্যালকুলেট করলে 28 দুগুণে 56 0.56 আসতেছে। দেখো বুঝছো কিনা? 0.56 আসতেছে। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্ন দেখো গ্যাসের গড় গতিবেগের সঠিক সমীকরণ কোনটা? গ্যাসের গড় গতিবেগের সঠিক সমীকরণ হচ্ছে এইটা। C bar is equal √8RT by pi m হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে √2RT by m এটা হচ্ছে সম্ভাব্য গতিবেগ এবং এইটা 8RT by pi m হচ্ছে গড় গতিবেগ। হ্যাঁ? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাও। এই প্রশ্নটা দেখো প্রথম ক্রম বিক্রিয়ায় অর্ধায়ু দিয়ে দিয়েছে। হ্যাঁ? অর্ধায়ু ৫ মিনিট হলে বিক্রিয়াটির হার ধ্রুবক কত? তো হার ধ্রুবকের সূত্র তোমরা জানো যে K = 0.693 ডিভাইড বাই T half যদি অর্ধায়ুর ক্ষেত্রে বলে তাহলে। তাহলে 0.693 ডিভাইড বাই T half এখানে কত? ৫ মিনিট। ৫ মিনিটকে তুমি হচ্ছে সেকেন্ডে নিবা, ৬০ দিয়ে গুণ দিবা। তাহলে 0.693 ডিভাইড বাই ৫ ছক ৩০ মানে ৩০০। হ্যাঁ? এতটুকু তোমরা তো এটা দেখো এখানে ক্যালকুলেশনটা আমি এখান থেকেই করতেছি। কত আসতেছে? এটার উপরে ১০ দিয়ে গুণ দাও, নিচেও ১০ দিয়ে গুণ দাও। তাহলে এখানে 6.93 আসতেছে উপরে ১০ দিয়ে গুণ দেওয়ার কারণে এবং নিচেও ১০ দিয়ে গুণ দাও। ৩০০ ইনটু ১০ ঠিক আছে? তো এখন 6.93 এটা এভাবেই রাখো এবং নিচে শুধু ৩ রাখো এবং বাকি ২ টা শূন্য এই ১০০০ লিখে দাও একবারে। এই ২ টা শূন্য এবং এই ১০ একসাথে গুণ দিয়ে কি হয়ে গেছে? ১০০০ বাহিরে করছো। তারপরে এখন ৩ কে তুমি যদি 6.93 কে ৩ দিয়ে ভাগ দাও, হ্যাঁ? 6.93 কে যদি ৩ দিয়ে ভাগ দাও তাহলে ২ দশমিক সামথিং আসবে। তো এখানে দেখো অপশনে ২.৩ আছে, ২.৩, ২.৬, ২.৪ হ্যাঁ? তো এখন তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে বিষয়টা। তুমি ৩ কে এই যে ৬৯৩ লিখো। ডাইরেক্ট দশমিক বাদ দিয়ে চিন্তা করো তুমি ৬৯৩ লিখছো। তাহলে ৩ দুগুণে এই যে ৩ দুগুণে ৬ প্রথমে ৩ দুগুণে ৬ আসছে। পরে ৯ নামাও। ৩ ৯ এর ভিতরে কয়বার যায়? ৩ বার। ৩ তিরিকে ৯ তারপরে ৩ নামাও। তাহলে কত আসতেছে? ৩ একে ৩। তাহলে 2.3 এটা তুমি বুঝতে পারছো যে 2.3 এখন 2.3 এটা হবে নাকি এটা হবে এটা হচ্ছে দেখার বিষয়। এখন এখানে 2.3 আসছে উপরে। নিচে হচ্ছে ১০০০ আছে। তাহলে 2.3 ইনটু নিচে ১০০০ যেহেতু তাহলে 10⁻³ তুমি লিখতে পারো। 2.3 ইনটু 10⁻³ হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে? আমরা উত্তরটা পেয়ে গেলাম। এটা হচ্ছে উত্তর। 2.3 ইনটু 10⁻³ দেখো ক্যালকুলেশন কিভাবে করবা? এটা হচ্ছে উপরে নিচে ১০ দিয়ে গুণ করে বা ১০০ দিয়ে গুণ করে অনেক কিছু সহজে করে ফেলা যায়। ওইভাবে তোমরা করবা। ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন দেখো। এটাতে বলছে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক A দ্বারা কি বোঝায়? A দ্বারা হচ্ছে গ্যাসের তো ভ্যান ডার ওয়ালস সমীকরণটা তোমরা জানো যে P + AN² / V² হবে এখানে ইনটু V - NV = nRT হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন এখানে যে A দেখতেছো এই A দ্বারা বোঝায় হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ, হ্যাঁ? এটা এখান দিয়ে টান দিয়ে বুঝাই দিই তাহলে সহজ হবে। এই যে A দেখতেছো এটা হচ্ছে এই আন্তঃআণবিক আকর্ষণ। তো এখানে যে B দেখতে পারতেছো B টা কি? মলিকিউলার ভলিউম। আর এই যে বড় V যেটা সেটা তো আসলে ভলিউম এবং A দিয়ে বুঝলে যে আন্তঃআণবিক আকর্ষণ। N হচ্ছে মূল সংখ্যা এবং V এখানে ভলিউম, nRT তো জানোই P প্রেশার। আশা করি বুঝতে পারছো যে পুরো ইকুয়েশনটা কোনটা দিয়ে কি বোঝায়। পরেরটা লাস্ট দেখো 0.5 মোল ক্যাথোডে অ্যালুমিনিয়াম জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? তো অ্যালুমিনিয়াম G+ তো আসলে তুমি যদি ১ মোল জমা করতে চাও তাহলে ৩ ফ্যারাড বিদ্যুৎ লাগে। অ্যালুমিনিয়াম যদি ১ মোল জমা করতে চাও তাহলে ১ মোল যদি তুমি জমা করতে চাও তাহলে কত লাগবে? ৩ গুণ 0.5 তাহলে কত আসতেছে? 1.5 তো এখানে উত্তর কত? 1.5 ফ্যারাড। আশা করি বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আলোচনা।
এই ছিল মোটামুটি আলোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের প্রশ্ন। তোমরা সালভিত্তিক অনেক ভালো মতো সলভ করো। হ্যাঁ? সালভিত্তিক যদি বুঝে পড়তে পারো, তাহলে তোমাদের আসলে সহজ হবে। ভর্তি পরীক্ষাটা দেখবে যে অনেক কনসেপ্ট তোমার আয়ত্তে চলে আসছে, যেগুলো ইম্পোর্টেন্ট কনসেপ্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এগুলো কভার হয়ে যাবে সালভিত্তিক করার মাধ্যমে। আর এভাবে তোমরা মানে তোমরা বুঝতে পারো যে কোন চ্যাপ্টারের কোন অংশ থেকে বেশি প্রশ্ন হচ্ছে। এটা সালভিত্তিক সলভ করা ছাড়া বোঝা কঠিন। হ্যাঁ? এজন্য এনালাইসিস করো সালভিত্তিক প্রশ্নগুলা। আর এরপরে তুমি কোন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভ চাও কেমিস্ট্রির সেটা কমেন্টে জানাতে পারো। তাহলে আমি ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।